হ্যালো এভরিওয়ান, আমি একালব্য থেকে বলছি। ঠিক আছে? তো ডাব্লিউবিএসসি ডিসিএল এক্সাম কবে হবে, হয়ে গেছে, কবে রেজাল্ট বেরোবে, ঠিক আছে? সেটার জন্য সবাই একটু টেনশনে আছো। টেনশনে কারা আছো? যারা পাস করেছো। যারা ফেল করেছো তাদের কোনো টেনশন নেই। তো যারা বেশি টেনশনে আছো তারা নাম্বার ভালো পেয়েছো। রেজাল্ট কবে বেরোবে সেটা অ্যাপ্রক্স আমিও জানি না। যেটা বলবো অ্যাজাম্পশন করেই বলবো। কবে বেরোতে পারে, কত কাট অফ যায়, সবকিছুই আমি বলবো। আজকে ফাইনাল কাট অফ বলবো, কত কাট অফ যাবে। নেক্সট প্ল্যান কি বলবো, নেক্সট কি তোমরা কাজ করবে সেটাই বলবো। সবকিছু আইডিয়া আমি এই ভিডিওতে বলবো। তো ডাব্লিউবিএসসি ডিসিএল এর অ্যান্সার কি সেকেন্ড শিফটে 7খানা হয়তো মিস্টেক আছে, 7-8খানা মিস্টেক আছে। তো এই যে মিস্টেক যেটা আছে, সেই মিস্টেক আমার অ্যানালাইসিস করতে আমার টাইম লেগেছে। 27 তারিখে পরীক্ষা হয়েছে, অ্যান্সার কি নভেম্বর এসেছে। সমস্ত কিছু করতে আমার মোটামুটি 25-26 দিন লেগেছে। কারণ আমি যেদিনকে ধরো অ্যান্সার কি সলিউশন করেছি, আমার বই থেকে কপি পেস্ট বলেছি, সেখান থেকে হয়তো কি কি ভুল আছে বলেছি। তারপরেও আমি রিসার্চ করেছি যে টোটাল আমি এসেছি 6খানা প্রশ্ন ভুল, কিন্তু একখানা জিএম আর জিএমটি সেটাও হয়তো অনেকে আমি আমার স্টুডেন্টদের করে বলেছি অবজেকশন করতে। ঠিক আছে? তো কোশ্চেন নাকি শুনছি নাকি 7-8খানা ওরা প্রচুর পরিমাণে ওদের কোশ্চেন ভুল আছে, সেটাকে ঠিক করার জন্যে দেরি করছে রেজাল্ট। হ্যাঁ, রেজাল্ট দেরি হতেই পারে, কারণ হচ্ছে কি, এটা তো ভাই সরকারি সংস্থা। কোশ্চেন যখন ভুল হয়েছে, একটা বোর্ড গঠন হয়। বোর্ড গঠন মানে কি, ধরো আমাদের যে কোশ্চেন অ্যান্সার যে ভুল, এখানে অনেক ছেলেদের জীবন, অনেক ছেলেদের কিছু নির্ভর করছে। তো সেটাকে আমি যেমন বলে দিচ্ছি যে ভুল আছে, সেটা যে ভুলে দিচ্ছি, আমার মতো হাই-ফাই অফিসার আছে, তারা হায়ার করে আনবে, তার জন্য বোর্ড বা কমিটি গঠন হবে। সেই কমিটি ঠিক করবে যে কোশ্চেন ভুল আছে কি না, সেই কোশ্চেনটা কি কি ভুল আছে তারা রিসার্চ করবে। সেটা করতে আশা করি দেরি হতে পারে। ঠিক আছে? সেটা হয়তো দেরি হতে পারে। আশা করি দেরি কাজ শেষও হয়ে গেছে, আশা করি। কারণ আমারই যে জানুয়ারি মাস লাগে, কারণ আমার থেকেও ওনারা হয়তো হাই-ফাই নিয়ে আসবে, হয়তো তারা কিছু অ্যানালিসিস করবে। সেই অ্যানালিসিস করতে আমি মানলাম যে পুরো ফেব্রুয়ারি মাসটাও যাবে, মার্চ মাসটাও আমি গেল। ঠিক আছে? গেল। কারণ ঠিকঠাক কি ভুল, কি প্রুফ, প্রত্যেকটা আলাদা আলাদা কমিটি গঠন হয়, যে ফাইনাল কমিটিতে অ্যাপ্রুভাল হবে। ঠিক আছে? এটা নিয়ম, কিন্তু কম্পিটিটিভ এক্সামে আমি বলে দিলাম যে অ্যান্সার কি কবে, এরকম নয়। গভর্নমেন্ট সেক্টরে একটা রুলস থাকে, কমিটি গঠন হয়। একটা কমিটি, দুখানা বোর্ড গঠন হলো। সেই দুখানা বোর্ডের পরে একটা বোর্ডে যখন আসবে, সেখানে ফাইনাল হবে যে কি কি ওরা, কি কি ভুল আছে, কি কি ঠিক আছে, ফাইনাল অ্যান্সার কি ওরা দেবে। আমার যেটা মনে হয়, কারণ আমি তো সবার সাথে কথা বলে, মানে যে সবার সাথে কথা বলে বুঝে আমি নিজের মতো ওপিনিয়ন করে বলছি। আমার যেটা মনে হয়, অ্যান্সার কি আসতে আমার এপ্রিল মাস ফার্স্ট উইকে আমার রেজাল্ট, ফাইনাল রেজাল্ট অ্যান্সার কি দিয়ে দিতে পারে। মানে আমরা রেজাল্ট আশা করতে পারি এপ্রিলের মধ্যে মধ্যে অ্যান্সার রেজাল্ট বেরিয়ে যেতে পারে। ভোটের সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে? ভোট হলে ভাই, একটা ডিসেল ভোট হলে কি বাড়ির কারেন্ট কি অফ থাকে? এ মানে ভোট হলে কি বাড়ির লোডশেডিং মানে কারেন্ট অফ থাকে? ভোট হলে কি কিছু কাজ হয় না? হয়। এটা আলাদা বোর্ড। এটা পিএসসি নয়। পিএসসি হলো যে আলাদা, ডিসিএল টিসিএল আলাদা। ঠিক আছে? এর সাথে ভোটের কোনো সম্পর্ক নেই। যেটুকু আমি বললাম যে আমার মতো আমি যদি একা প্রশ্ন রিসার্চ করতাম, আমার মানে আরো রিসার্চ করতাম, যদি 1 মাস লাগে, ওনারা আমাদের থেকে হাই-ফাই অফিসার আনবেন, হাই-ফাই টিচার আনবেন, হাই-ফাই টিচার আনবে, সরকারি টিচার। তাদের কমিটি গঠন হবে, কমিটি টাইম লাগবে। আমি আশা করি 2 মাসের টাইম নিলাম, যে এপ্রিল মাসে ফার্স্ট উইক অ্যান্সার কি আসতে পারে। পরের উইকে হয়তো ফাইনাল রেজাল্ট ওরা ডিক্লেয়ার করতে পারে। এটা হচ্ছে আমার ওপিনিয়ন। কারণ সত্যি অ্যান্সার কি ভুল আছে, তো কোশ্চেন ভুল আছে, ধরো একটাকে নেবে কি নেবে না, অনেক ছেলের জীবনে আছে। এবার কাট অফ কত যাবে? ধরো এখানে কোশ্চেন ভুল নেই, সব কোশ্চেন ওরা ঠিকঠাক করে দিয়েছে। ঠিক আছে? যা কোশ্চেন আছে ওরা প্রেডিকশনে ঠিকঠাক করে দিয়েছে, কোনো প্রশ্ন ভুলে সেই হিসাব করে যদি আমি অ্যান্সার কি বলি, তাহলে ফাইনাল কাট অফ টোটাল মিলিয়ে 41 থেকে 42 কাট অফ যেতে পারে। অ্যান্সার কি কোনো ভুল নেই, যেরকম মার্কস হয়েছে 41 থেকে 42 কাট অফ যেতে পারে।
যদি তোমার ধরো সব ঠিকঠাক হয়ে যায়, সব ঠিকঠাক মানে অ্যান্সার কি চেঞ্জ হয়ে গেল, এবার দেখো কত অ্যান্সার কি চেঞ্জ করবে সেটা আমিও জানি না। তো এখানে ভাই মিনিমাম ফাইনাল কাট অফ কত হতে পারে সেটা বলা সম্ভব নয়। যারা ভাই ফার্স্ট শিফটে সেকেন্ড শিফটে 41, 42, 43 আছো, তারা নির্ভাবনায় থাকো তোমাদের সিলেকশন হবে। যারা তোমরা ধরো ফার্স্ট সেকেন্ড শিফটে 41, 42, 40-এর উপর পেয়েছো, তাদের সিলেকশন হবে, তাদের ইন্টারভিউ নাম আসবে। থার্ড শিফটে যারা 48-এর উপর পেয়েছো, থার্ড শিফটে 48-এর উপর যারা পেয়েছো, প্রত্যেকের নাম আসবে। এটা নিয়ে কোনো প্যানিক করার দরকার নেই, কোনো টেনশন করার দরকার নেই, ঠিক আছে? এবার ধরো নর্মালাইজেশন, সেটা আমার হাতেও নেই কি হবে। নর্মালাইজেশনের একটা গল্প হচ্ছে যে যদি ধরো কাট অফ যদি 44 যায়, আর যদি 45 এর মধ্যে 100 খানা ছেলে ঢুকে থাকতে পারে, কারণ আমরা তো ধরো যেটা র্যাঙ্ক দেখেছি, সেই র্যাঙ্কিতে ধরো র্যাঙ্ক যে আমরা দেখছো প্রেডিকশন করছো, সেখানে তো ভাই সব ইনফরমেশন পাচ্ছি না না। সেখানে হয়তো 1600, 1700, পরীক্ষা দিচ্ছে 10,000, মিনিমাম যদি 50% আমরা পেয়ে যাই, তাহলে প্রেডিকশন করতে ভালো লাগতে পারে, মানে একটা পড়া যায়। এবার ধরো আমি যে পড়াচ্ছি, আমি ছেলেদের পেপার দেখতে পাই, ভাই এই পেপার কোশ্চেন যথেষ্ট টাফেস্ট পেপার, আনএথিক্যাল পেপার। হয়তো আমি পড়েছি সেটা অ্যাজাম্পশন আছে, আমার ভিডিওতে অনেকে শুনেছি, অনেকে শুনে আমার ছেলেরাও ঠিকঠাক ভালো করতে পারেনি। তাহলে আমি অ্যাভারেজ হিসেবে বলতে পারি, যারা থার্ড শিফট সেকেন্ড শিফটে 40 পেয়েছো, 40-এর উপর, ধরো 41 ধরে নাও, 40 তুমি ভয় খাচ্ছ, 41 ধরে নাও, তুমি পাস করে গেছো, তুমি সেফ আছো। সেফ নির্ভাবনায় থাকো, সামনে তোমার হয়ে রেলের আছে, ইয়ের আছে, এটা। আর যারা থার্ড শিফটে 48-এর উপর পেয়েছো, সেফ করো। নির্ভয়ে তুমি আশা করতে তোমার ইন্টারভিউ ডাক আসবে, আমি এত বড় কথা বলছি, তোমার ইন্টারভিউ ডাক আসবে আসবে আসবে। জেনারেল ক্যাটাগরি, এসটি, এসসি, এসসি, এটা নিয়ে আর প্যানিক করার দরকার নেই, একই। এবার আমাদের রিসেন্ট কি কি রিসেন্ট কি কি এক্সাম আসতে পারে, এটার জন্য হয়তো তোমাদের মনে হতে পারে যে কি এক্সাম আসতে পারে, কি এক্সাম আসবো। দেখো, আমাদের এক্সাম আরআরবি যে এসএসসি যে নন টেকনিক্যাল এক্সাম, যেমন ধরো একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সে সারাক্ষণ টেকনিক্যাল পড়ে সে নন টেকনিক্যালে 60% থেকে 65% পেতে তার ফেটে যায় ভাই। আমি সেকেন্ড অপশন চাষবাস করি। চাষ করতে গেলে যে আমাদের কৃষি মন্ত্রী আছে, সে কোনোদিন চাষ করি মাঠে 1 বিঘে জমিতেও সে চাষ করি, সে চাষে কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। সে আলু কি হয় না হয় সে শুধু টাকা হিসেব করতে এনে কৃষক দিতে পারে। একজন মাঠে যে চাষ করে, সে ধান কতটা হলে তার লাভ হয়, কতটা কি হলে ক্ষতি হয়, সেটা কিন্তু একজন কৃষকই জানতে পারে। তেমনি একটা স্টুডেন্ট, সে পরীক্ষা দিয়ে বুঝতে পারে যে একটা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এসএসসি আর আরআরবি যে নন টেকনিক্যাল এক্সামই হয়ে গেছে, কারণ একটা টেকনিক্যাল পড়ে সেই ছেলেটা নন টেকনিক্যালে 60 পেতে 65 পেতে ফেটে যায়, কিন্তু কাট অফ যাচ্ছে কত, 74, 74 র মার্কস। এখানে অনেক ছেলে সিলেকশন হয়, সেটা লাকে একটা হয়। সেটাকে নিয়ে অনেকে মার্কেটিং করতেই পারে, আমার কাছে পড়ে সিলেকশন হচ্ছে, সবার তো সিলেকশন হয় না ভাই আমার। তো আমাদের যে সিট সংখ্যা, ধরো যে সিট সংখ্যা, আলুর প্রোডাকশন বেশি হয়েছে বলেই ধরো এবার আলুর দাম নেই। আমার একটা 1 বিঘে জমি চাষ করতে ভাই 25,000 টাকা আমার খরচা হয়েছে, সেখানে আমার 1 বিঘে জমি চাষ করে আলু হয়েছে মাত্র 120টা, 125টা আলু হয়েছে আমার, 200 টাকা করে বস্তা, লস। উঠবে না। 200 টাকা করে বস্তা হলে কত হচ্ছে, 100 বস্তা 20,000 টাকা, 5,000 টাকা আমি কোথায় পাবো ভাই আমার। তেমনি আজকে যে ছেলেটা সারাদিন খেটে টেকনিক্যাল পড়ে 65 পেয়েছে যে আরআরবি যেইতে, সেও কিন্তু প্রেডিকশন নেই যে আমি আরআরবি যে সিবিটি 2 এর জন্য পড়বো কি পড়বো না, ঠিক আছে? লাকে খেলবে ভাই এখানে টিচাররা, ওরা 65 থেকে 70 উপরে তুমি সেভ, আরে ভাই 65 থেকে 70-এর মধ্যে ভাই পুরো ছেলে ঢুকে যাবে, এটা বলে তো কোনো লাভ নেই না, তাই না? আমাদের দরকারটা কি, রিক্রুটমেন্ট দরকার। সেই রিক্রুটমেন্ট দরকার নেই, কোনো টিচার বলে আমার কোর্স হেভি কোর্স, এরকম করে পড়ো, এরকম। তোমার তো একটা সিট দরকার ভাই, সিট একটা হলেও ভাই তোমার নাম কিন্তু আসবে না। কেন আসবে না ভাই? রিক্রুটমেন্ট কোথায় ভাই, প্রসেস কোথায়? সেকেন্ড অপশন,
সেকেন্ড অপশন হচ্ছে ভাই আমার টিসিএল আসবে। তোমার ইচ্ছা হলে তুমি পড়ো, না ইচ্ছা হলে তুমি পড়ো না। পিএসসি যেই আসবে, তোমার ইচ্ছা হলে তুমি পড়বে, তোমার ইচ্ছা হলে পড়বে না। কারণটা কি, তুমি যখনই দেখবে বিভিন্ন, আমি দেখি যে গ্রুপে যারা পিএসসি অভিযান যায়, তাদের কোনো রিক্রুটমেন্ট বলে যে আমাদের কোনো সিট আসেনি, রিক্রুটমেন্ট হয়নি, মানে কোনো ভ্যাকেন্সি খালি নেই। আরে ভাই, ওয়েস্ট বেঙ্গল 6 লক্ষ 6 লক্ষ ভ্যাকেন্সি খালি আছে, এটা নিয়ে প্রোটেস্ট করছে, দেখতে পাচ্ছি। তো সেখানে বলছে নাকি আমাদের যেই আরআরবি, জেইতে, পিএসসি জেইতে বা কোনো ভ্যাকেন্সি নেই। ডিসিএল এ শুনছি নাকি প্রচুর ভ্যাকেন্সি চলছে না, অনেক বেড়েছে। লাস্টে কটা ভ্যাকেন্সি, 400 ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি বার করছে না, কারণটা কি? এর জন্য দায়ীটা কে? আমরা দায়ী। আমাদের পাশের বাড়ির লোক বলছে ভাই ও চাকরি পেয়ে গেল, এ পাচ্ছে না। আরে ভাই, তোর ছেলে যে চাকরি পরীক্ষা অপরচুনিটি পাচ্ছে কোথায়? লাখে পেয়ে যাচ্ছে ভাই। আর যারা টেকনিক্যাল পড়ে নন টেকনিক্যাল এক্সাম প্রিপারেশন নেয়, তাদের হাতে চুরি পড়া দরকার। তাদের মেন লক্ষ্য কি, তাদের কিন্তু মেন কি, তারা কিন্তু নন টেকনিক্যাল এক্সাম দিচ্ছে, ক্র্যাক করে যাচ্ছে, দিয়ে আবার যেইতে ফির তারা আবার চাইছে কি যে আমি, আমার স্বপ্ন কি করে আমি আসবো। আরে ভাই, তুই তো ভাই সেলফিশ ছেলে ভাই, তুই নিজেরটা বুঝছিস। দিয়ে এসে বড় বড় জ্ঞান দিস সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচুর এক্সাম আছে ভাই। আরআরবি সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো হচ্ছে ভাই, এলপি, সেটা নন টেকনিক্যাল এক্সাম। টেকনিশিয়ান নন টেকনিক্যাল এক্সাম। আরআরবিজি নন টেকনিক্যাল এক্সাম। এগুলো টেকনিক্যাল এক্সাম নাকি ভাই? যবে থেকে এরকম হচ্ছে, তবে থেকে দুর্ঘটনা বেশি ঘটছে। দেখতে হবে, খবর পাবি, যবে থেকে এরকম এসেছে, দুর্ঘটনা বেশি হচ্ছে। কি স্টুডেন্ট দুর্ঘটনা। স্টুডেন্টের ভাই ফ্রাস্ট্রেশন হয়ে যাচ্ছে, ভাই পাচ্ছি না। যারা নন টেকনিক্যাল তারা পেরে বেরিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য হচ্ছে ভাই যে কোনো আমরা চাকরি দরকার। যেমন ধরো, কিছু কিছু কোচিং ইনস্টিটিউট আছে, তারা গেটের জন্য প্রিপারেশন নেয়। গেট একটা হেভি, আমাদের কাছে গেট সত্যি কথা বলতে খুব ভালো। তারা কিন্তু আরআরবি যেই কিন্তু প্রিপারেশন স্টার্ট করছে, এসএসসি যেই প্রিপারেশন স্টার্ট করছে, এই যেই স্টার্ট করছে, কেন করছে? গেটে ছেলে ভর্তি হচ্ছে না। গেটে ভাই পিএসইউ কোথায় ভাই? আমরা ধরো যে পিএসইউ এক্সাম গুলো আছে, টিসিএল, ডিসিএল, ধরো যেমন পিএসইউ, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পিএসইউ গাদা আছে। হেল, পাওয়ার গ্রিড আমি রিক্রুটমেন্ট, এনটিপিসি আমি রিক্রুটমেন্ট দেখতে পাই 5 লকডাউনের পর থেকে এনটিপিসি কোনো এক্সামই নেই, যে হচ্ছে তোমার পিএসইউ এক্সাম একটা রিক্রুটমেন্টই নেই। কেন? তাহলে কি ভাই, বিদ্যুতের দাম বলে কার লাভ? প্রাইভেট কোম্পানির লাভ। তো এইটা করে আমি বলতে চাইলাম, মেসেজ দেখতে চাইলাম কি, এই যে দায়ী কিন্তু আমরাই। কোর্স কিনছি, টিচারদের মোটিভেশন শুনছি, তুমি অঙ্ক করে ফেলো, এই করে ফেলো, ভাই ফেইলিওর সংখ্যাটা যে বেশি, সেটা কেউ মেসেজ করছে না ভাই। সাকসেস পাচ্ছে একজন দুজন। আমি যদি 1000 টাকায় কোর্স বিক্রি করি, অল ইন্ডিয়া কোর্স বিক্রি করি, সবাই তারপর সিলেকশন কজন হয় ভাই? 1 থেকে 2 জন, 1%। আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে এটাই হচ্ছে আমাদের মেন প্রবলেম। আজকে যদি ধরো ওয়েস্ট বেঙ্গলের 3-4টা রিক্রুটমেন্ট হট করে এসে যায়, ভাই আরআরবি যেই যে ধরো যে নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের যে, মানে যে নন টেকনিক্যাল যে মানে যে পরীক্ষাটা হচ্ছে, তার ছেলে কম পড়বে ভাই। কে আরআরবি যেই প্রিপারেশন নিতে যাবে ভাই? যদি টিসিএল, পিএসসি, আমাদের যদি কেএমসি ঠিকঠাক করে রিক্রুটমেন্ট হয়, 20-25টা করে মানে কি রেগুলারিটি মেনটেন হয়, কে ভাই আরআরবি যেই জন্য পড়তে যাবে ভাই? কে টিসিএল, টিসিএল ইলেকট্রিসিটি বোর্ডে পাওয়ার কিছু ঠিকঠাক পরীক্ষা হয়, কেন আমি ভাই আরআরবি যেই এসএসসি যেই জন্য হবো? কারণ 2016 সাল থেকে 2017 সাল থেকে কেউ এসএসসি যে এক্সামই দিত না। গেটের ছেলে, ইউপিএসসি ছেলে এসএসসি যে এক্সাম দিত। কারণটা কি? তখন রিটির মতো কিন্তু পিএসইউ এক্সাম হতো। এখন হয় না। তাই একটা জায়গায় সিট বেশি, রিক্রুটমেন্ট আসছে, তাই ছেলেও বেশি। তো আমাদের রিক্রুটমেন্ট দরকার, রিক্রুটমেন্ট আসছে না। ঠিক আছে, সেটাও একটা প্রবলেম সমাজে। ভাই আমি তো ভাই মন্ত্রী নয় যে মিনিস্টার যে পরিবর্তন করতে পারবো। মেসেজটা দিলাম, একটু ভাববে, নিজেদের ঘরে ভাববে, ভেবে কি সলিউশন সেটাও আমার কাছে নেই। কারণ ভাই আমি কি আইএস অফিসার চেঞ্জ করতে পারবো? আমাদের আরআরবি যেই এসএসসি নন টেকনিক্যাল এক্সাম, ভাই 70 কজন পেয়েছে ভাই? যে 70 পেয়েছে নন টেকনিক্যাল সিবিটিও পাস করতে পারবে, কোনো গ্যারান্টি নেই ভাই। ঠিক আছে, মানে এটা অ্যাকচুয়ালি ভাই, যে বলে যে 40, মানে যে ধরো যে বলে যে 40 পেলেই তুমি ধরো যে তুমি যোগ্য, সেটা কিন্তু এখন নয়। এখন নন টেকনিক্যালি তুমি 70 পাও, 80 পাও, খালি তুমি যোগ্য। যত সিট তুমি বেশি পাবে কভার করে, তত তোমার সিলেকশন হবে। সিট কম পেলে, তুমি যদি সিট একটা পাও, তুমি ভালো নাম্বার পেও, তোমার সিলেকশন হবে না। তো এইগুলো নিয়ে ভাই কেউ মানে খুব সুন্দরভাবে এক্সপ্লেন কেউ করে না। ঠিক আছে, দরকার নেই এক্সপ্লেন করা ভাই। আমি ভাই অত বড় সংস্থা নয়, আমার এসএসসি
আরআরবি যেই ভাই সবার সবাই ইন্টারন্যাশনাল টিচাররা ফলো করে তাদের কাছে তোমরা যেতে পারো, আমার কাছে আসার দরকার নেই। যাই হোক, যারা আমাকে ফলো করবে বা করো, তোমাদের টিসিএল বা পিএসসি বা কেএমডি, কেএমডি ফ্রেশার ছেলেদের হবে না। যারা ভাই চাকরি করে তাদের একটা কেএমডি হয়তো আসতে পারে ভাই, জানি না কি হবে না হবে, কিন্তু আমরা আশা নিয়ে চলতে পারি, কারণ আশা নিয়েই থাকতে হবে, তাই না? আর যারা ধরো চাকরি তোমার চাই, যে কোনো গ্রুপ ডি হোক গ্রুপ সি হোক ভাই, তুমি যে কোনো ভাই ফাইট করে যাও, তাদের চাকরিটাই লক্ষ্য সমাজে প্রতিষ্ঠিত। গ্রুপ ডি পেয়েছে, ইঞ্জিনিয়ারিং পড়া দরকার কি ছিল তখন? ইঞ্জিনিয়ারিং পড়েছো ভাই তুমি, যে কোনো একটা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে চাকরি পেলে ভাই ভাবো যে ভাই ভেরি গুড। হ্যাঁ, সেটা কিন্তু এখন সেই প্রসেস কিন্তু হিউজ ভ্যাকেন্সি কিন্তু নেই। অল ইন্ডিয়া পরীক্ষা হচ্ছে এসএসসি জেইতে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল নিয়ে, সিট মাত্র 100 থেকে 150 খানা, কাট অফ এক, মেকানিক্যালের পেপারও একই কাট অফ, ইলেকট্রিক্যাল পেপারও একই কাট অফ। কি করে হয় কেন হয় জানি না, কোনো বিশ্লেষণ নয়, একই কাট, দুটো পেপার আলাদা আলাদা, কিন্তু কাট অফ কিন্তু একই হচ্ছে। কি করে হয় কেন হয় আমার কনফিউশন আছে ভাই, আমি তো হাইফাই অত নয়। আমার মনে হয়েছে আগের সময় পড়তে গিয়ে, নিজেও পড়েছি বা পরীক্ষা দিয়েছি, তারপরেও পড়াচ্ছি, যেমন এবারে 125 কাট অফ গেছে, আর সিভিলের কাট অফ জেনারেলের কাছে 127। সিভিলের কাট অফ বেশি হবে প্রথম থেকেই বলে আসি, হবে আরো কাট অফ হয়ে যাবে। ইলেকট্রিক্যালের কাট অফ কিন্তু 123 পেয়েও আমার সাথে সিলেকশন হয়নি। হ্যাঁ, নর্মালাইজেশন একটা বিশাল একটা ফ্যাক্টর। ঠিক আছে, এটাতে কিচ্ছু বলা যাচ্ছে না, তুমি 50 পেয়েও তুমি ধর টিসিএলে তুমি, ডিসিএলে তুমি 50 পেয়েও তুমি সেফ আছো কি না না সেফ কিছু বলা যাচ্ছে না। ঠিক আছে, কি নর্মালাইজেশন বিশাল একটা বাজে জিনিস, খাতারনাক জিনিস। ঠিক আছে, যে ছেলে ধরো 42 পেয়েও সেও কিন্তু ভাই বেরিয়ে গেল, আর যে সালা থার্ড শিফটে ধরো 50 পেস আছে সেও তার না না হওয়ার চান্সটাই কিন্তু কিছু বলা যাচ্ছে না, নর্মালাইজেশন খুব বাজে জিনিস ভাই। যাই হোক, যারা ফেলিওর হয়েছে, যারা ডিসিএলে ফেলিওর হয়েছে, তারা কি করবে? তারা পড়াশোনা করো, ইচ্ছা হলে করো, নাহলে করো না। যদি আমার কাছে আসো, দেখো ভাই, আমার কাছে এলে ভাই তোমার দায়িত্ব আমার, যদি আমার কাছে জয়েন হও। আমার গ্রুপে যারা আছো, তারা ডিসিপ্লিন মেনটেন করে না, তারা চাকরি পাবে না, লিখে বলে দিলাম। যারা ডিসিপ্লিন মেনটেন করে না, যারা ক্লাসে আসে না, দুটো ক্লাস হয়েছে, দুটো ক্লাসে একজনের মুখ দেখে কিন্তু তারা চাকরি পাবে না। আমি যা বলি কিন্তু তাই হয় ভাই, এটা আমি খুব বাজে, এই যে আমার জীবনে অনেক প্রভাব পাবে না চাকরি, তারা পড়ে যা কোর্স কিনেছে, বই নিচে পাবে না। যাদের ভাই ডিসিপ্লিন আছে, আসবে ক্লাসে, আমাকে জিজ্ঞাসা করবেন, তোমাদের দায়িত্ব মানে আমার, মানে তোমাদের ফল্টগুলো সলভ করাটা দায়িত্ব আমার। যারা ক্লাসে আসো না, অ্যাডমিশন নিচে ভাই 40 জন, ক্লাসে আসে 10 জন আসে না, 10 জন চাকরি পাবে না, লিখে দিলাম ভাই, যদি পাই আমি কান কেটে ফেলে দেবো। যতই সে পড়ুক, যতই সে বই পড়ে পড়ুক, যতই সে পিএইচডি করে এবিসিডি কাছে পড়ুক, পাবে না ভাই। কারণ তোমার সাথে আমি ঘন্টাখানেক কথা বলেছি, তুমি কি জানো কি জানো আমি জানি, তোমার কোনখানটা ফল্ট কোনখানটা উইক পয়েন্ট সে আমি সব জানি, কারণ আমি কথা হোমিওপ্যাথি ওষুধ, হোমিওপ্যাথি ডাক্তার জানে যে আমি জানি কিন্তু ভাই। ঠিক আছে, তুমি যদি আমার কাছে পড়ো তোমার বেনিফিট কি? বেনিফিট বলতে দেখেছি যে ধরো অনেক ছেলের সাথে আমি কথা বলেছি, তারা কি ভাই জেবি গুপ্তদের মুখস্থ, তাদের ইওজ মুখস্থ, একদিনে 500 খানা এমসিকিউ করে ফেলেছে, সিলেকশন হয়নি, ডিসলি ক্যাক করতে পারেনি কেন? টেনশন, সে প্রচুর পড়েছে। একটা ভাই জেবি গুপ্তা সলভ করে 4টি খানি কত নয়, ইওজ সলভ করে 4টি খানি নয়, চুল পেকে যাবে ভাই, তাদের মধ্যে ছেলে সিলেকশন হয়নি। আবার দেখবে কেএমসি তে অনেকে ছেলে নাম আমি দেখতে পাচ্ছি, চিনি তাদের ঘরে, তাদের ঘরে ক্যাক করে গেছে। তার মানে কি, সবাই পড়ছে, সিলেকশন হচ্ছে কজনকার? কম, ফেলিওর সংখ্যা বেশি। আমার কাজ কাকে নিয়ে? ফেলিওরদের ঘরে নিয়ে। সাকসেস ভাই, ইউ বে গো নাও, আমার কাছে তো দরকার নেই ফেলিওর। আমি তোমাদের ঘরে কি কাজ করবো ভাই, আমি বুঝতে পারি কি প্রশ্ন আসবে না আসবে। ইরি দাদা তুমি কি এটা বুঝছো ভাই? ভাই, এটা নিয়ে 5 বছর কাজ করছি, প্রজেক্ট ভাই শেষ হতে চললো, আমি বুঝতে পারি। ধরো আমি তোমাদের ঘরে, যদি আমার কাছে কেউ এসেছো, অনেকে বলে কেমন পড়বো কেমন পড়বে না, সেটারও আমি ডেমো দেখাবো, কি আমি পড়বে না পড়বে, কিভাবে প্রসেসে আমি চলবো, সেটাও অনেকে বুঝতে পারছে না। অনেকে ধরো ইচ্ছা, যেটা তোমার কাছে পড়বো ইচ্ছা, ভাই তোমার আমার কাছে তুমি পড়ো, তোমার টিসিএল তুমি যে আমার কাছে পড়ো, তুমি নিজে পড়ছো প্লাস আমি তোমাকে পড়াচ্ছি বা আমি তোমাকে গাইড করছি, তোমার পাশে তোমাকে আমি বাবা মার মতোই তোমাকে আমি গাইড করছি। বাবা মা হয়তো পয়সা দিচ্ছে বা তোমাকে প্রবলেম তো বুঝতে, টেকনিক্যালি কি প্রবলেমটা, কি করে তুমি ওভারকাম করতে, সেটা আমি জানি ভাই।
সেটা করে আমি গাইড করি, ভাই তুমি এক্সাম ক্র্যাক করবেই করবে, চ্যালেঞ্জ এটা। করতে তুমি বাধ্য। কারণ আমিও একজন ফেলিওর। আমি জানি কোনখানটা আমার প্রবলেম আছে, কোনখানে সেটা ফল্ট করে। আমি জানি ভাই। সেইটাই নিয়ে আমি কাজ করেছি। সেই কাজ ৫ বছর করে আমার প্রজেক্ট রেডি হয়েছে। এবার তুমি কিরকম কি করবে না করবে জাস্ট আমি ডেমো দেখাচ্ছি। তারপরে আমার কাজ কি না কাজ কি। দেখো রেজাল্ট কবে আসবে? যাদের ভাই সিলেক্ট যাদের নাম্বার বেশি পেয়েছে তাদেরই টেনশন। যার নাম্বার কম পাওনি তাদের টেনশন নেই। আমি তাদের জন্য। তাদের ইচ্ছা হলে আমার কাছে এসো, তোমার দায়িত্ব আমার। তুমি জানো তুমি তুমি পড়েছো ভাই। তুমি এক্সামে ভাই তোমার ভাই তুমি এক্সাম দিয়েছো, তুমি ভালো পড়াশোনা করছো, তোমার পাস করতে হতেই পারে। কারণ তুমি ফ্রাস্ট্রেশন হয়ে গেছো। তোমার দায়িত্ব আমার। তুমি তো পড়বে ভাই। তুমি যা পড়াশোনা করো তার থেকে আমি বেশি পড়াশোনা করি। কি ভুল হচ্ছে? কি হয় না হয়? তোমার ফল্ট কোনখানটায়? সেটা আমার ডিসকাশন করার, সেটা আমার দেখা কাজ। সেটাই আমার দায়িত্ব। এবার ধরো তুমি যদি আমার কাছে আসো, তোমার বেনিফিট কি? তোমার বেনিফিট হচ্ছে ধরো আমি তোমাকে ৩ টে জিনিস বলছি। ধরো আমার এইটা পিএসইউ হবে। আমার মেইন টার্গেট হচ্ছে ধরো এখানে যেটা আছে যে জেইএন পিএসইউ এক্সাম। তুমি যদি ভাই যদি এসএসসি নন টেকনিক্যাল এক্সাম, আরআরবি যেই নন টেকনিক্যাল এক্সাম আগে সিবিটি 1 পাস করছো বা সিবিটি যদি না আসো, আমার পিআইকিউ সলভ করলে হয়ে যাবে। ঠিক আছে? তো সেটা নিয়ে আমি ফালতু বকে আমার লাভ নেই। অ্যাডমিশন ফিস পরে আসছি। আগে কি মার্কেটে টপ কিছু বই বলবো। ঠিক আছে? তারপর আমি কোর্স ফিস নিয়ে কথা বলবো। ভাই মার্কেট টপ বই হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আছে মেডিজির ভাই টপ বই। এটা ভাই টপ বই। সবাই পড়াশোনা করে। ৫১০, ৫১০। লেটেস্ট প্যাটার্ন কিন্তু এটা কিন্তু তোমার ২০২৪ এ লঞ্চ হয়ে তারপরে প্রি বুক হয়েছে। আর কিন্তু লঞ্চ মানে লেটেস্ট ভার্সন নয়। ঠিক আছে? তারপরেও এটাও কিন্তু ভাই লেটেস্ট ভার্সন নয়। গেট ইএসসি পিইসিউ এটাও নাকি দেখেছি অনেক যারা যেই এক্সাম দেয় মানে ধরো পিএসসি যেই কেএমসি যেই এটা কিন্তু তারা ফলো আপ করে। ৳৪৪৫ দাম। বেস্ট বই। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বেস্ট। মানে এর উপরে ভাই কোনো বই নেই। ৩ নম্বর বই হচ্ছে ভাই টেক্সট বুকে একটা বই আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এজি ভাই ৳৪৪২ দাম। ভেরি গুড বই ভাই। তারপর একটা হচ্ছে ইঞ্জিনিয়ার্স একাডেমি। এটা দেখবে ইউটিউব চ্যানেল আছে নিম্বাস বলে আছে। তাহলে একটা চ্যানেলের বই আছে ২ টো বই। হেভি বই ভাই। প্রচুর এমসিকিউ আছে। ঠিক আছে ভাই? ৳১,০৪৯ হয় এগুলি পড়াশোনা করে। যাদের কাছে বই আছে আমি বলছি এই কটাই বই আছে। তারা এই কটা বই কিনেই পড়াশোনা করে। তারপরে একটা বই আছে ভাই ইয়ত প্রকাশনী ভাই লেটেস্ট ভার্সন। এটা ২০২৫ এ রিপিট হয়েছে 10 ভার্সন। এখানে কিন্তু এই বইটার সলিউশন দেয়া আছে। মানে তুমি এই বইটা প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করা আছে। দাম কত? ৳৯৮৬। ঠিক আছে? পুরো পেপার আছে এটা। ঠিক আছে? তারপরে কি দেখো ইয়তের বইয়ের প্রাইস কমে যাচ্ছে। এখানে ইয়তের বই নেই। মানে সরি জে.বি. গুপ্তার প্রাইস কমে যাচ্ছে। আগে অনেক বইয়ের দাম ছিল। তারপরে কি? এস চাঁদ ভাই লেটেস্ট বই। হেভি বই ভাই। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তারা এই বইগুলি ফলো করে। এই বই 99% ছেলে ফলো করে। কিন্তু সিলেকশন কজন পায়? পায় না। 1.10% পায়। প্রত্যেক ছেলের কাছে আছে। ভাই এই বইটা হান্ডা, হান্ডা ভাই বেস্ট বই। মানে দারুণ বই হান্ডা, হান্ডা। ইলেকট্রিক নিয়ে প্রত্যেকের বই। ঠিক আছে? তারপরে কি বই ভাই? ইওতে যেই লেটেস্ট ভার্সন ২০২৫ ৪১ ৪৮০ খানা প্রশ্ন চুল পেকে যাবে ভাই। দাম কত করেছে ভাই? ৳৭৯০ দাম করেছে। তারপরে কত? পার্ট 2 ৳৭৯০ হয়েছে। তো স্যার এতগুলো বই কিন্তু যারা প্রিপারেশন নাও তাদের কাছে এই বইগুলো ফলো করে পড়ো। ঠিক আছে? এই বইগুলো তোমরা ফলো করে পড়ো। এই বইগুলো তোমরা ফলো করে পড়ো। তো, তো এই বই ফলো করে পড়ো। তো তুমি এই যে ফলো করে পড়ছো, এত কোয়েশ্চেন পড়ছো, এই বইটার বাবা হচ্ছে আমার একটা বই। তুমি তোমার বইটা পড়ো। টোটাল এই বইটা ১২ খানা কপি আছে। ১২ টা পার্টে ভাগ আছে। টোটাল ১২ টা পার্ট। কিন্তু তুমি যখন নেবে আমি যখন কাজ করছি, তোমরা হার্ড কপি ৩০ টা পাবে। ৩০ টা আমি দেবো না, ২০ টা হার্ড কপি আছে। তার মধ্যে ৬ টা হচ্ছে টেস্ট সিরিজ মতো করা আছে। টেস্ট সিরিজ। মানে এটা কি? হোয়াট ইস টেস্ট সিরিজ? টেস্ট সিরিজ মানে হচ্ছে ধরো তুমি পরীক্ষা দিচ্ছ টিসিএল, ডিসিএল, এসএসসি, আরআরবি, জেইই যা এক্সাম দিচ্ছ, সেই এক্সাম আমার ছেলেরা দিচ্ছে। তাদের আমি পেপারে আমি কোয়েশ্চেন অ্যানালাইসিস করে কি ভুল, কি সিলি মিস্টেক সেটা কনটেন্ট তৈরি করেছি।
সেই বইটা আমার মার্কেটে আছে। আমি টেলিগ্রামে অনেকবার দিয়েছি, তার হার্ড কপি, পিডিএফ, সফট কপি দিয়েছি, বা তোমার বিভিন্ন জায়গাতে আমি দিয়েছি, এর আগেও আমি দিয়েছি। এটা তুমি বলতে পারো। এই বইটার টোটাল পেজ আছে মোটামুটি 3000টা পেজ আছে, 3000। এই বইটাতে তুমি যদি পড়ো, ধরো টেসিস 6 যদি লঞ্চ হয়ে যায়, আমার অ্যাডমিশন ফিস ইনক্রিজ হয়ে যাবে। তো টেসিস 6 লঞ্চ করতে আমার 3 মাস টাইম লাগবে। টিসিএল এর আগে আমি লঞ্চ করে দেবো, টিসিএল এর আগে টেসিস 6 লঞ্চ হয়ে যাবে। এই চ্যালেঞ্জ এটা। তো ওইতেই আমি ইলেকট্রিক্যালে টোটাল ছেলেদের ফল্ট, এই যে বইটা আমিও, এতগুলো বই আমিও পড়েছি, কোশ্চেন দেখেছি, কি আছে না আছে সেটা অ্যানালিসিস করে আমি বইটা তৈরি করেছি। সেই বই ছেলেরা কি ভুল করে সেটা হাইলাইট পয়েন্ট করে হাইলাইট করা আছে। কেমন হাইলাইট করা আছে? দেখো, আমি একটা হার্ড কপি তোমাদের হয়ে দেখাচ্ছি। ধরো, এই বইটাতে তুমি যখন করছো, কাজ করছো, এই বইটা ধরো ছেলেদের, আমি একটা ধরো প্রশ্ন আনছি। ধরো এই প্রশ্নটা আছে যে 3 ফেজ 4 পোল 50 হার্জ রান ইন্ডাকশন মোটর 440 আরপিএম এ ঘুরছে, এর স্লিপ কত হবে? এই রোটেটিং ফিল 60 আরপিএম হলে রোটর কি হবে? এই রোটের 60 আরপিএম রেসপেক্ট টু স্ট্যাটর ফিল কত হবে? এই রোটের রান স্পিড 60 আরপিএম রেসপেক্ট টু স্ট্যাটর ফিল কত হবে? এই 5খানা পয়েন্ট আছে। এই প্রশ্ন যখন অ্যানালাইসিস করেছি, ইন্ডাকশন মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল আমি লিখেছি। এই যে হাইলাইট করা আছে, এটা পরীক্ষায় পিআইকিউ এসেছে, সেটা মিস্টেক করে। এটা কেন রোটরটাকে শর্ট সার্কিট করা হয়, এর মধ্যে ক্যান্সারটা লেখা আছে। 3 ফেজ ইন্ডাকশন মোটরে যে আমার যে ব্লক রোটর টেস্ট হলে বা স্ট্যান্ড স্টিল কন্ডিশন হলে কি হয় না হয়, ট্রান্সফর্মে কি ক্রাইটেরিয়া হয়, সেটা কিন্তু এই নোটের মধ্যে লেখা আছে। ঠিক আছে? এই সব নোটের মধ্যে লেখা আছে। নো লোড হলে কি হবে, যখন স্ট্যান্ড স্টিল কন্ডিশনে থাকবে, নো লোডের মতো কাজ করবে। সব পয়েন্ট লেখা আছে এখানে, প্রত্যেকটা পয়েন্ট। ধরো তুমি রোটেটিং দেখো, আমার তো সেমিস্টার পড়ছি না। সেমিস্টারে এসব প্রুফ করার দরকার নেই ভাই। তুমি যখন 3 ফেজ ইন্ডাকশন মোটর পড়ছো, যে টাইমের সাথে ইন্ডিপেন্ডেন্ট থাকে, শুধু ঘোরে মালটা। ইনস্ট্যান্ট 3.2, এটা কার উপর নির্ভর, এনএস সমান কত, 120 পাই, আমার প্রুফ করার দরকার নেই ভাই। তোমার পরীক্ষা যেই দিচ্ছ, এনএস বাই 120 কার উপর ডিপেন্ড করে, কার উপর ডিপেন্ড করে না আছে ত্রিনোমির ডাইরেকশন। এই 3টে পয়েন্ট থেকে 3টে প্রশ্ন আসতে পারে। তারপরে ধরো রোটরের যে যখন স্ট্যাটরে কতগুলো পোল হয়, রোটরে কতগুলো পোল হয়, এই প্রশ্ন আসতে পারে। কেন উন্ড মোটরে পোল চেঞ্জিং মেথড হয় না, এটা হতে পারে। ইএমএফ এর ইকুয়েশন হতে পারে, এই ইএমএফ ইকুয়েশন হতে পারে। এখান থেকে কি নিউমেরিক্যাল আসতে পারে আমার এক্সপ্লেন করা আছে। এখানে ধরো তোমার যে লেন্থ ল এফেক্ট কস দিয়ে করা আছে। ঠিক আছে? এগুলো সব তুমি যখন বইটা এভাবে পুরো অ্যাপ্রোচ করো, ছেলেদের ফলটা আমি শুনে নিয়েছি ক্লাস করতে, করতে। তারপরে কি? এই যে ধরো 120 এফ বাই পি, এইখান থেকে ছেলেদের নিউমেরিক্যাল কি ভুল হয়? প্লাগিং হলে কি এনএস প্লাস 120 বাই এনএস প্লাস এনআর হলে কি হবে? স্লিপ কাকে বলে? স্লিপ অনেক ছেলেদের ভুল হয়। হোয়াট ইজ স্লিপ, কথার অর্থ কি? কি হতে পারে? এক্সপ্লেন করা আছে। স্লিপ 0 কেন ইনডুস সিমে কম হলে এখানে কি হয়? ইনডুস সিমে সেকেন্ডারিতে যদি কম হয় তাহলে কপার লস হয় না, লেখা আছে। পুরো এক্সপ্রেশন এর মধ্যে তুমি পেয়ে যাচ্ছ। তাই রিলেটিভ স্পিড কত হয়, 0 হয়, কেন হয়, প্রুভ করা আছে। তাহলে স্যার, তুমি যদি ধরো একটা প্রশ্ন করে তুমি যদি এতগুলি প্রশ্ন নাও, আর সেই প্রশ্ন যদি জেবি গুপ্তা পড়ে কভার আপ করতে 20 খানা বা ইগত করতে যদি 50 খানা এমসিকিউ খুঁজতে হয়, তাহলে আমার বইটা কেন ভালো নাই? কেন ভালো নাই? আর আমি এটা কেন কাজ করেছি? আই অ্যাম ফেলিউর। আমি যতক্ষণ নিয়ে কাজ তারা ফেলিওর। এরকম করতে করতে 5 বছরে মেশিন, পাওয়ার সিস্টেম, ইলেকট্রনিক্স, ডিজিটাল পাওয়ার, ইলেকট্রনিক্স, মাইক্রো কন্ট্রোলার বা পিএলসি কাজ করিনি, এস্টিমেট কস্টিং, এতগুলো পেপার কাজ হয়ে গেছে, বেসিক ইলেকট্রিক্যাল। তোমার এই ক্ষেত্রে ছেলেরা কি ভুল করতে পারে সেটা নিয়ে কাজ। সেই বইটা কি ভাই আমি প্রাইসটা কি কম রাখবো ভাই, 500 টাকা রাখবো? আমি তো ভাই প্রুফ করে দিতে পারতাম, ম্যাথমেটিক্যালি প্রুফ করতাম বইটা এরকম করে পড়লে হয়ে যাবে, এরকম করে পড়লে হয়ে যাবে, হ্যাঁ কি না? তুমি আমি একটা প্রশ্ন দেখাচ্ছি, যারা আমার কাছে পড়ছো, যারা পড়বে। ধরো এই যে প্লাগিং, ধরো একটা প্লাগইন, ধরো 3 পেজ এটা বলি, 3 পেজ ইন্ডাকশন মোটর যদি এয়ার গ্যাপ ইনক্রিজ হয়ে যায়, ইনক্রিজ হলে কি প্রবলেম হতে পারে? ফ্লাস্টেশন লস কি হতে পারে? পাওয়ার ফ্যাক্টর কি হতে পারে? টর্ক কি হতে পারে? এফিসিয়েন্সি কি হতে পারে? একটা প্রশ্ন। তুমি যখন এয়ার গ্যাপ ইনক্রিজ করলে ছেলেরা কি ভুল করে? টর্কের কনসেপ্ট পড়তে পারে না, সেটা আমি পুরো এখানে এক্সপ্লেন করে দিয়েছি। পুরো এক্সপ্লেন করা আছে। তারপর ধরো তোমার কোশ্চেন আছে 3 পেজ ইন্ডাকশন মোটর, ধরো এয়ার গ্যাপে ধরো লোড, নো লোড, লাইট লোড থেকে ফুল লোডে যাচ্ছে। তাহলে তার পাওয়ার ফ্যাক্টর কি ইমপ্রুভমেন্ট হবে? কি হবে? পুরো ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করা আছে। এই যে হাইলাইট পয়েন্টটা করে ছেলেরা এগুলো সিলি মিস্টেক করে।
এইগুলো হাইলাইট করা আছে। এইগুলো হাইলাইট টর্ক ইকুয়েশন কি আসছে না আসছে পুরো এক্সপ্লেন করা আছে। তাহলে তুমি ধরো এখন যদি পাওয়ার ইলেকট্রনিক্স পড়ো, তুমি যদি ডিজিটাল পড়ো, তুমি যদি অ্যানালগ পড়ো, কেন তুমি করতে পারবে না ভাই? এটা করতে 5 বছর টাইম লেগেছে ভাই। আমি মন থেকে নোট করিনি। আমার জীবনে পরীক্ষার ফেলিওর, কি কি সিলি মিস্টেক আমি জীবনে করেছি। ছেলেরা কি কি করেছে সেটা 5 বছর 21 সাল থেকে 26 সাল পর্যন্ত আমি কাজ করেছি এটা। কাজে তোমরা যদি এটা পাও, আর এটা মার্কেটে ফ্রি নয়। যারা আমরা পড়ো তারাই আমার কাছে পাবে। তুমি আমি লিখে দিচ্ছি, তুমি এক্সাম ক্র্যাক হবে, 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 হবে। তুমি জানো যে একটা যদি আমি পুরি প্লাগইন থেকে কি কি প্রশ্ন আসে ছক করে দিই, এইখান থেকে যতই ঘুরে এআই মারুক, তুমি প্রশ্ন তুমি পাবে। ঠিক আছে? প্রশ্ন তুমি পাবে। আর সেই বইটা করি আমি ডিসিএল এ 74% কোশ্চেন কমন পেয়েছি। তাই প্রুফ দেখিয়ে দিচ্ছি। আমি ভাই মার্কেট ধরো এই বইগুলো যে ধরো আমি এই যে বইগুলো কথা বলছি, এই যে ধরো এই বইগুলো আমি কথা বলছি, এই যে বইগুলো কথা বলছি। আমি বেশিক্ষণ হেজাবো না ভাই ভিডিওতে। এই যে ধরো এই বইগুলোর কথা বলছি আমি। ঠিক আছে? এই যে বই সবথেকে বেস্ট বই যেটা আমি আনবো, আমার যেটা জীবনে আমার সেরা বই ভাই জে.বি. গুপ্তা। জে.বি. গুপ্তের উপর কোনো বই নেই ভাই। এই বইটা যে আছে, এই বইটা আমি তো পড়েছি। এই বইয়ে কি, কি পয়েন্ট ভুল হতে পারে সেটা করতে পারে সেটা আমি জানি। আমি পড়াচ্ছি। আজ থেকে পড়াচ্ছি না। সেই প্রজেক্ট আমি পড়াতাম আর এইটা নিয়ে কাজ করতাম। ছেলে কি ভুল, ছেলে অ্যান্সার কি ভুল। এবার বলো দাদা তুমি তো ভাই বেশি ছেলে পড়াও না। কি করে পাও? ভাই কি করে পাই? টেক্সট বুক দেখতাম। টেক্সট বুকে কি হতো কি? যে কোশ্চেন গুলো ধরো আছে সেখানে কত পার্সেন্টেজ ছেলে পাচ্ছে, কত পার্সেন্টেজ ছেলে পাচ্ছে না সেটা আমি দেখে কাজ করতাম। ঠিক আছে? তারপরে কি দেখতাম? যে ধরো আমি একটা ধরো আমার কাছে তো ভাই এসএসসি, আরআরবি বা পাওয়ার গ্রিডের ছেলে তো তখন কেউ পড়তো না। পাওয়ার গ্রিডে কি করতাম? আমি ২ খানা ৩ খানা বিভিন্ন টেলিগ্রাম থেকে ২ খানা ৩ খানা পেপার আমি নিতাম। কারণ নাম জানি না ভাই। ২-৩ টে পেপার নিতাম। ২-৩ টে পেপার আছে এভেইলেবল থাকবে বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে, বিভিন্ন স্যারদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আমি ২-৩ টে পেপার নিতাম। নিয়ে দেখতাম যে ছেলেরা কোনখানটা কমন মিস্টেক করছে। সেইটা নিয়ে কাজ করেছি। কারণ সেটা কাজ করতে গেলে কনটেন্ট একটু বেশি হবে। একটা প্রশ্নতে কি, কি রিপিটিশন হয়, কি, কি ছেলেরা ভুল করতেছে। ভাই মুখে বলে দেওয়াটা হয়ে গেছে, লিখে দিতে তো ভাই ফেটে যাবে ভাই। আর এই বই যদি তুমি পড়ো, তোমাকে কোনো টিচারের কাছে পড়তে হবে না। কোনো টিচারের কাছে পড়তে হবে না। তা তুমি নিজেই বুঝে এখন ভাই এআই এর যুগ হয়ে গেছে না ভাই। YouTube এর যুগ হয়ে গেছে না। তোমাকে আমি যেটা দিয়ে দিই, সেটা আমি দিই। তুমি ভাই ২ বছরের মধ্যে চাকরি পেয়ে যাবে। হ্যাঁ, তোমার 3000 পেজ যেটা আছে। মানে কি তুমি ধরো যদি এরকম পেজ করো, ধরো এরকম যদি পেজ করো, দেখো এরকম পেজ, এই যে পেজ, ১ পেজ, ২ পেজ, এরকম পেজ। এই পেজে তোমার 3000 পেজ আছে। ৩০২৫ টা পেজ আছে। সেইটা তুমি কি করে পড়বে? আমি তো ভাই ডিসিএল এ তো পড়াচ্ছি না। আমি সেটা এসএসসি, আরআরবি, পাওয়ার গ্রিড এই যেই কভার আপ সেটা আমি কি করছি মডিফিকেশন করব শুধু। কি, কি চেঞ্জ আনবো, কি, কি চেঞ্জ হচ্ছে, কি, কি হচ্ছে সেটা মডিফিকেশন করে তোমাকে গাইড করব। এখন যারা অ্যাডমিশন নিয়েছো তারা কেমন পড়বে? ভাই আমি তোমাকে যে পয়েন্টটা বলছি মসফেট। মসফেটে কি, কি প্রশ্ন এসে তোমরা ভুল করো সেটা ফার্স্ট কাজ। মসফেটে ওয়ার্কিং পে YouTube এ টিচাররা ভালো করে দেখে নাও। তুমি কি ভুল করো সেটা অঞ্জন ঘোষ ছাড়া কেউ বলতে পারবে না। সবাই বুঝে দেবে এটা হচ্ছে, এটা হচ্ছে। কিন্তু অঞ্জন ঘোষের গাইড নিলে কি ভুল করো সেটা তুমি পারবে। আর সেটা কেন করেছি ভাই? আমি তো রিসার্চ করেছি। তুমি কি এক্সাম ক্র্যাক করতে পারো? আমি ভাই পারিনি ভাই। আমি ভাই পারিনি ভাই। তোমাকেই পাওয়াবো। তোমাকে পাওয়াবো। ভাই আজকে ভাই গোবরে পদ্ম ফুল বোঝো ভাই? আচমকা, আচমকা ছেলে ক্র্যাক হয়েছে। আমি যখন তাদের দেখি যারা এবারে 30 থেকে যখনই তোমার এজ 28 উপর হয়ে তোমার টেনশন হবে। হ্যাঁ কি না? এক্সাম নেই তো ভাই প্রতি বছর। ভাই এটা কি ইউপিএসসি প্রতি বছর এক্সাম হচ্ছে ভাই ক্র্যাক করে যাবো? হয় না তো আমাদের এক্সাম। আমাদের যা কষ্ট নেই কেউ বলে না ভাই। যাদের এজ 25, 28 এর উপরে আছো, 6 এর উপরে আছো, তারা যদি আমার কাছে আসো তোমাদের পিছনে ঢাল হয়ে থাকবো আমি। তুমি চ্যালেঞ্জ করতে পারি, তুমি যদি এক্সামে কোনো কোয়েশ্চেন না পারো ভাই পৃথিবীর কোনো ছেলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোনো ছেলে টিচারও পারবে না। টিচার তো বাড়িতে এসে ভাই বই খুলে আমি দেখে ফেলছি ভাই। হ্যাঁ কি না? আমি তো বই খুলে সলিউশন করি। হ্যাঁ, ধরো কিছু, কিছু প্রশ্ন এসেছিল ডিসিএল এ। শালা এটা কোথাকার প্রশ্ন? রিনিউয়েবল এনার্জি একটা প্রশ্ন ছিল। কোথাকার প্রশ্ন? বুঝতে পারছি না। যাই হোক, নেটের অঙ্ক যে অঙ্কগুলো যে পারমুটেশন ভাই নিজেও আমি পারতাম না। এআই খুলেছি ভাই এআই বলছি ভাই। নেটে খুলেছি ভাই বুঝতে পেরেছি এটা এই অঙ্ক। ভাই যেই এক্সাম দিচ্ছ, তুমি গেট দিচ্ছ না। আর গেটের টিচাররা কি পড়াবে ভাই? তোমাকে প্রুফ দেখাবে। এনএস সমান 120/f/p প্রুফ দেখে দিলে এরকম করে হচ্ছে, এরকম করে হচ্ছে। ভাই তোর জেনে কি লাভ ভাই? আমার জেনে লাভটা কি ভাই? আমার ফোন নাম্বার আমি নিজে জানি না। যখন ফোন নাম্বার লিখি তখন আমি কি করি যে এই নাম্বারটা আছে দেখে, দেখে লিখে দিই। কেন?
আমার জানার প্রয়োজন নেই। আমার এক্সাম ক্র্যাক করতে গেলে কি, কি পয়েন্ট দরকার, কি, কি ছেলে ভুল করে দেয়, ভুল হয় কেন সেটা অঞ্জন ঘোষ জানে। কোন টিচার জানে না ভাই। কোন টিচার এটা কাজ নিয়েই করেনি, তারা তো কোর্স বিক্রি করে গেছে। সেই কোর্সের লাকিলি হয় ভাই। তার জন্য টিচারদের কোনো ভূমিকা নেই, ভূমিকা টিচারের। স্টুডেন্টের একই জিনিস পড়াচ্ছে, কিন্তু আমি একই জিনিস পড়াই না। আমি এই যে প্রজেক্ট কাজ করছি, এই প্রজেক্ট যদি কোনো ছেলে ধরো আজকে টিসিএল এ আজকে ডিসিএল এ আমাকে 10 জন পড়েছে। 10 জনের ডিসিপ্লিন করে 8 জন ক্লাস করতো। ঠিক আছে? 8 জন 10 জনের উপর কোনদিন হয়নি ভাই। 10 জন ক্লাস করতো, তার মধ্যে যদি আমি গুগল মিটে পড়াই 2 জনকে এক্সট্রা দেখাই। ঠিক আছে? এখানে 8 জন। বাদ দাও 8 জন। আজকে 5 জন এক্সাম ক্র্যাক করবে, চাকরি পাবে। লিখে দিলাম। আমার কাছে বিশাল ছেলে ভাই ভর্তি হয়নি ভাই। আর হওয়ার দরকারও নেই। আমার কাছে স্টুডেন্ট লিমিট ভাই 40, 2 জনকে তাড়িয়ে দিয়েছি। আর যারা ক্লাসে আসে না তাদের আমি তাড়িয়ে দেবো। ভাই স্টুডেন্টে 50, গিনিপিগের টেস্ট। তোমার দায়িত্ব আমার। হ্যাঁ, তুমি যদি না পড়ো, তুমি পড়ো আমি জানি ভাই। একটা ছেলে কম্পিটিটিভ এক্সাম যখন বাড়িতে বসে পড়ছে, সে ঘুমে থাকে, সে পড়ে শালা, আমি জানি। ফেল হচ্ছে কি জন্য হচ্ছে, সে শালা গাইড পায় না বলে। ইউটিউবের টিচার এত ভিআইপি, ফোন ধরে না কেন? আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের যারা ধরো এক জায়গায় কর্মসূত্রে করে, সে তোমার কি করে ফোন ধরবে প্রেসারে ভাই? হ্যাঁ কিনা ভাই? আমি মাঠে কাজ করছি, আমি ফোন ধরতে পারবো, কথা বলতে পারবো। অনেকে তো পারবে না, তা তো একটা কাজ তো করে না। সত্যি কথা বলতে একটা কাজ করে বা তার কোনো সংসার চলে না ভাই। সবাই কিছু না কিছু কাজ করে, সে পড়াতে তার স্কিল আছে, সে পড়াচ্ছে। তো আমার কথা হচ্ছে কি, তুমি যদি আমার কাছে, তোমার দায়িত্ব আমার। তুমি কি ভুল করো, করতে পারো, সেটা আমি জানি। আর যারা আমার কাছে পড়ছো, এই কন্টেন্ট আমি 2 মাস পর দেবো না, বইটা হতে রেডি হতে টাইম লাগবে, তোমার তো তোমার একটু বই পড়ো। আমি বইয়ে কি কি পয়েন্ট তোমার মনে রাখতে হবে সেটাও আমি পেপার কাজ করে বলে দিতে পারবো। তা তুমি কেন গাইড নেবে না ভাই? যদি কোনো ফ্রেশার ছেলে নাও, আসো। তুমি ভাই, তোমার দাদারা, ভাইয়েরা, আমি তো ভাই স্টুডেন্ট স্টুডেন্ট ইমোশনাল কথা বলবো না ভাই। আমার ভাই স্টুডেন্ট বাচ্চা, হ্যালো বাচ্চা, হ্যালো স্টুডেন্ট, হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এসবই বলবো না ভাই। বাস্তবটা নিয়ে কেউ কথা বলে না ভাই। তুমি যদি ধরো আমার কাছে আসো ফ্রেশার স্টুডেন্ট, ধরো কলেজ কমপ্লিট করার পর তুমি আসছো কষ্ট করে, তুমি 2 বছরে যা শিখবে, একটা ছেলে 28 বছর, একটা ছেলে 22 থেকে, মানে কম্পিটিটিভ এক্সাম নেয় 22 থেকে, কেউ নেয় না, অনেকে 24 থেকে নেয়, 23-24 থেকে নেয়। তারা একটু বোঝে মার্কেটটা কি ভালো, অনেক রিসার্চ করে, চাকরি করে, চারিদিকে চুল কোটে পড়বো, এই করতে করতে ঠিক সে পড়াশোনা করে 23-24 থেকে শুরু করে। তার চুল গজিয়ে, তার চুল পেকে গেল, কারণ এজ লিমিট কত, 27। সে 24 থেকে স্টার্ট করে। ইঞ্জিনিয়ারিং ছেলেরা 24 থেকে পড়াশোনা স্টার্ট মানে করে, যারা যেই প্রিপারেশন নেয়। গেটের প্রিপারেশন আলাদা ব্যাপার। গেটের সাথে আমি এখন সবাই এক করছে বলে এক্সাম ক্র্যাক করতে পারছে না, তাদের বুঝতে টাইম লাগে ভাই 30 বছর একে। আমার সাথে এমন কথা হয়েছে, যে ছেলে ভাই জেবি গুপ্তা, মুখস্থ, জেবি গুপ্তা মুখস্থ, আমি তাকে এমন প্রশ্ন দিই, তুমি এটা ও ভুল করবে, আমি সেরকম প্রশ্ন আনি। আমি জানি কোনখানটা ভুল করছে এরা, সেটা কোনখানটা সিলি মিস্টেক করে, সেটাই আমার টার্গেট পেপার। সেটা আমি বুঝি কি করে, রিসার্চ করে। সেটা যখন তুমি আমার বইয়ে পাবে, তুমি এক্সাম কেন ক্র্যাক করবে না ভাই? সেটা যদি আমি রিভিশন করে দিই, কি কি পয়েন্ট মনে রাখতে হবে, কেন চাকরি পাবে না ভাই? পাবেই পাবে। তাই বলছি, যদি কেউ তোমার অ্যাডমিশনের ইচ্ছা থাকে, অ্যাডমিশন নেওয়া মানে কি ভাই? অ্যাডমিশন বই নিলাম ভাই, তুমি চাকরি পাবে। যদি তুমি আমাকে ফলো করো, আমার গাইডেন্সকে ফলো করো, আমাকে তুমি যদি ফলো করো, তোমার দায়িত্ব ভাই আমার। তুমি চাকরি পাবে, আমি লিখে দিলাম। আর যারা ক্লাসে আসো তারা জীবনে চাকরি পাবে না। তার যেটা হয়তো, আমি মনে করি তারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যে পারপাস আমার কাছে এসেছে, তারা যোগ্য নয়। সে যতই গেট পড়ুক, যতই গেটের এক্সাম দিক, যতই কি করুক, সম্ভব নয়। যদি সঠিক গাইডেন্স না হয়। কারণ দেখো, এবারে যারা যেই আরআরবি যে এক্সাম দিয়ে, তারা প্রত্যেকের পেপার শক্ত। কিন্তু কাট অফ যাবে কত? 70 উপর যাবে। এটা হবে। বাস্তবটা বলছি। তো ওইসব ভেবে যাও। তোমার পেছনে আমি আছি। তোমাকে আমি এরকম করে পড়াবো। তুমি এক্সাম ক্র্যাক করতে পারবে, এটাই লিখে দিলাম। অ্যান্সার কি কবে আসবে, রেজাল্ট কবে, যাদের ভাই নাম্বার বেশি তারাই টেনশন করছে। অ্যান্সার কি আসতে ভাই মিনিমাম এপ্রিল মাসের ফার্স্ট উইকে তোমার রেজাল্ট বেরিয়ে যাবে। লিখে বলে দিলাম ভাই, যখন বলেছি, যখন আশা করি হয়তো ভগবান উপর থেকে আশীর্বাদ দিলে হবে, নাহলে হবে না। কিছু করার নেই ভাই, আমি তো ভগবান, আমার একটা প্রেডিকশনে বলছি, অ্যানালিসিস করে বলেছি। আমি অ্যানালিসিস করে সবকিছু বলতে পারতাম, যুদ্ধটা থামিয়ে দিতে পারতাম। যে ইরানের যুদ্ধটা হচ্ছে, থামিয়ে দিতে পারতাম। তত তো ক্ষমতা নেই ভাই আমার। যাই হোক, আমাদের ইঞ্জিনিয়ারিং এ এক্সাম এই প্রবলেম। তো যাই হোক, যারা অ্যাডমিশন নেবে বলে ঠিক করছো, ঠিক আছে? অ্যাডমিশন নেবে বলে ঠিক করছো, ঠিক আছে? একালব্য, আমি যেটা পড়াবো, টিসিএল, ডিসিএল, কেএমসি, পিডিসিএল, জেই,
আর পিএসইউ এক্সাম। আর এসএসসি আর আরবি পড়াবো না। যদি কেউ পড়তে চাও তাকে সেলফ স্টাডি করতে। তাকে বলবো, "হে ভাই, সার্কিট থিওরি এই পার্ট থেকে প্রশ্ন আসে, আমি সব বলতে পারবো। এটা আমার রিসার্চ আছে।" কিন্তু তার জন্য আমি টোটাল যেই টার্গেট আছে, আমি সব এক্সামকে ফলো করে পড়াবো। কিন্তু আমার লক্ষ্য কি? যে একটা ছেলে যেন চাকরি পায়। সে আরআরবিও পেতে পারে, সে এসএসসিও পেতে পারে, যে পিএসসিও পেতে পারে, কেএমসি। তার সব চাকরি যেন সে পায়, যেকোনো চাকরি একটা পায়। তার জন্যই পড়াবো। তার জন্য কোনো ডিসিপ্লিন থাকতে হবে। যারা চাকরি করো, ধরো এবার তোমাদের ঘরে ইন্টারভিউ গাইডেন্স, ডিসিএল হয়ে এত কিছু হয়ে গেল, ডিসিএল এর ইন্টারভিউ গাইডেন্স। ভাই আমার, ডিসিএল এর ইন্টারভিউ গাইডেন্স যারা চাকরি করে তাদের কোনো টেনশন নেই। যারা চাকরি করো, কোনো একটা সেক্টরে করো, তাদের কোনো যারা বাড়িতে বসে পড়াশোনা তাদের টেনশন আছে। তোমাকে বাড়িতে বসে থেকে যে আছো পড়ছো না, ভাবছেন ফাটিয়ে ফেলছি, ফুটিয়ে ফেলছি না। তোমার ওখানে যখন ইন্টারভিউ তোমাকে যখন জিজ্ঞাসা, ভাই তুমি এখন কি করেছো? কি করেছো? তুমি খালি বিশাল তো পড়াশোনা করো, তোমার ইমোশন ধাক্কাতে কথা বলবে। তখনই তোমার কি হবে স্যার? তোমার ওইখানে ফ্রাস্ট্রেশন নিচে নেমে যাবে। তোমাকে যদি আমি উইক পয়েন্টের কথা বলি, ধরো তোমার বন্ধু চাকরি পেয়ে গেছে, তুমি চাকরি পেয়ে, তোমার উইক পয়েন্টের কথায় তোমার কিন্তু রাগ হবে। তুমি দাঁত কেলাবে, কিন্তু মনে কিন্তু কষ্ট হবে। এটা বাস্তব। তোমার ইচ্ছার মধ্যে এই ক্র্যাক করা, তুমি পৌঁছতে পারছো না। টাইম লেগে যাচ্ছে। ১ বছর ২ বছর তোমার কেটে গেছে। তখন কিন্তু আমার ফ্রাস্ট্রেশন, সেইখানে কিন্তু আমার এক্সাম গাইডেন্স আর ইন্টারভিউ গাইডেন্স এটা হবে। আমার টার্গেট ইন্টারভিউ এটা। তোমাকে ভাই কি ধরবে? ভাই আমি কি ওখানে চেয়ারে বসে থাকবো নাকি? কি ধরবে না ধরবে? তোমাকে কি হতে পারে? সেটা আমার এক্সপেরিয়েন্স আছে। তোমাকে ভাই স্পেশাল গাইডেন্স করবে, প্যান্টের চেন আনতেছো কি না, বাঁ দিক দিয়ে ঢোকো, ডান দিক দিয়ে ঢোকো, এসব কিছু নয়। তোমার দুটো জিনিস, একটা জিনিস চাকরি করো, যেকোনো কোম্পানি করো, তাদেরকে এক্সাম ক্র্যাক করে অনেকটা অ্যাডভান্টেজ। যারা বাড়িতে বসে পড়াশোনা করো, তাদের ভাই একটু ফাটবে ভাই। ঠিক আছে? ফাটবে। এটা বাস্তবটা বলছি। একটু ফাটবে। তোমাকে একটু উইক পয়েন্টের কথা, সেখানে তুমি কি মডিফিকেশন নেবে সেটা আমি বলব। কিন্তু আমার কাছে গাইডেন্স নাও। যদি না নাও বা অনেকে গাইডেন্স দিচ্ছে, নিতে পারো। কিন্তু যেকোনো এক জায়গায় ১০ বা যেকোনো এক জায়গায়। ঠিক আছে? এবার ধরো যদি কেউ আমার কাছে অ্যাডমিশন নাও, আমার ফিস কত আছে? এটা কিন্তু যখন স্যার, এই যে ৳৩,০০০ টা আছে, এটা অ্যাডমিশন ফিস। বই হয়ে যাবে। তোমাকে মার্কেটে এতগুলো বই আছে, আমি কিনতে বারণ করব না। যে এই মার্কেটে যে বইটা আছে, সেই বইটা তুমি যেকোনো একটা বই কিনতে পারো। যদি ইচ্ছা হয়, আমি বলব বই না কিনতে। তুমি এটা নাও, আমার বই নাও। এটা তুমি টেস্ট সিরিজ ৬ পেলে, টেস্ট ৬ যখন এর মধ্যে এড হয়ে যাবে, তখন এর প্রাইস হবে ৳৪,০০০ প্লাস ৪,০০০ অ্যাডমিশন ফিস। আর এটা তখন এই একই থাকবে। ৳৩৩৩ য় থাকবে। হয়তো ৳৩৫০ করতে পারি, যা খুশি করতে আমার ব্যাপার। মানে তোমার ৩০০ থেকে ৩০০ র মধ্যেই থাকবে। এটা হবে। আর কি, তুমি যখন যখন লঞ্চ হবে, তুমি ভেবে নাও যেকোনো এক্সাম ২০২৭ এ যা এক্সাম হবে, সেখানে আমি 100% কভার করার চেষ্টা করেছি। টাইম লাগবে ভাই। আমি সারাদিন কাজ করি। ঠিক আছে? পড়াই কম। সেধে ফল্টে কাজ করি। টাইম লাগবে। আরেকটা জিনিস হচ্ছে, যদি কেউ ইন্টারভিউ গাইডেন্স নাও, আমি কি বললাম, ইন্টারভিউ গাইডেন্স ২ রকম হয়। যারা কোম্পানির চাকরি তাদের অতটা টেনশন নেই। যারা বাড়িতে বসে একটু ফ্রাস্ট্রেশন আছে। যাই হোক, তোমাদের হচ্ছে ভাই, তোমার যেকোনো ইন্টারভিউ গাইডেন্স এর জন্য হচ্ছে 501, ৳৫০১ দক্ষিণা। যারা নেবে। যে এক্সাম ক্র্যাক করতে পারবে না, তার টাকা ফেরত হবে। যে এক্সাম ক্র্যাক করতে পারবে না, তার টাকা ফেরত হবে। কারণ এই টাকা নিয়ে মানে ভাই ধম্মেশ হইবে না। তুমি চাকরি পেয়ে গেছো, হয়তো ৳৫০০ আমার হয়তো, "এ ভাই, ডিজিটাল বোর্ড কিনবো বা কিছু খাতা পেন কিনবো, টাকা দিয়ে কিছু বই কিনবো", আমি চাইতে পারি। যে পাবে না তার টাকা ৳৫০০ ফেরত। এটা আমার রিকোয়েস্ট। কারণ সে, আমি দিয়ে দেবো ৳৫০১। আর সেখানে আমি কি গাইড করবো এখানে? যে তুমি যে ফিল্ডে কাজ করো, সেই ফিল্ডে কি প্রশ্ন করতে পারে। ভাই তোমাকে যদি আমি ২ খানা প্রশ্ন, তুমি পারবে না করতে। বলতেই পারবে না। আর যে ইন্টারভিউ বোর্ডে যে চেয়ারে যিনি বসে আছেন, সে যদি আমাকে প্রশ্ন করে, মনে করি যে বলতে দেবো না, আমিও পারব না। হ্যাঁ, টেনশন কাদের আছে? যারা বাড়িতে বসে দীর্ঘদিন পড়াশোনা করছে। তাদের একটু টেনশন আছে। কারণ তাদের উইক পয়েন্ট ওটাই। তারা ওটাতেই একটু ফ্রাস্ট্রেশন হতে পারে। যখন যে ফ্রাস্ট্রেশনকে ওভারকাম, তার জন্য এটা। ৳৫০১ আমার ফিস। চাকরি পেলে ৳৫০১ টা হয়তো কিছু বই কেনার জন্য হয়তো বললে, "ভাই আমি একটা কিছু", তখন আমাকে সবকিছু চেয়ে আনতে করতে হয়। বইয়ের প্রচুর দাম। এবার যে টাকাটা আমি ইনকাম করি, আমার সংসার চালাতে চলে যায়। ঠিক আছে? তো কিছু বইপত্র বা কিছু জিনিস কেনার জন্যে আমি তোমাদের ডিপেন্ড, ভাই একটু চাকরি পেয়ে গেলে খুব ভালো, ২ টো বই গিফট করো। আমাকে মিষ্টি প্যাকেট নিয়ে আসতে হবে না। আমাকে ২ টো বই গিফট করলেই হবে। ঠিক আছে? বইয়ের প্রচুর দাম। অনেক বই লাগে ভাইয়া। ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে, বেঙ্গল টিচারদের এবার সাপোর্ট করো। আরেকটা প্রবলেম, এই যে তোমার রেজাল্ট বেরোচ্ছে না, যে দেরি হচ্ছে।
কজন ইন্টারন্যাশনাল টিচার তোমার পাশে ভাই এটা নিয়ে ভিডিও করেছে? করেছে? করেনি। বেঙ্গলি টিচাররা করেছে। সে যেই যা পড়া, সাপোর্ট করো। দেখবে যখন তুমি সাপোর্ট করবে এদের ঘরে বা আমাদের ঘরে, তোমরা অটোমেটিক দেখবে এরা তোমাদের কাছে এগিয়ে যাবে। তোমাদের ঘরে হেল্প করবে। যে যেখানে পড়তে পারো। বেঙ্গলকে টিচারকে সাপোর্ট করছে। যে যেমন পড়ে। সে ভাই অনেক কোচিং সেন্টার আছে। হ্যাঁ, টেকনিক্যাল পড়ানো আর নন টেকনিক্যাল পড়ানো দুটোই পড়াচ্ছে, সেদিকে ভাই যেও না। সেটাও স্ক্যাম। আমি অনেক জায়গায় দেখি কিছু, কিছু কোচিং সেন্টার আমার এখানে আরআরবি জেইই ক্র্যাক করছে। আরআরবি এসএসসি জেইই ক্র্যাক করেছে। স্বপ্নের চাকরি পেয়ে গেল। আরে ভাই তুই দেখা কি পড়েছিস? খাতা খুলে দেখা। কি পড়িয়েছে? তার থেকে ১০ খানা কোর্স কিনা আছে। আমার কাছে এমন জন্য অ্যাডমিশন দেওয়া হয়তো ৫ খানা কোর্স কিনা আছে। তখন বলি ভাই তোর কোর্স কিনে এটার সাথে কি ডিফারেন্স? বলে কোনো মানে অনেক ডিফারেন্স। তারা আমার কাছে তুমি আমাকেই ফলো করো। তোমার সবকিছু দায়িত্ব আমার। তোমার সবকিছুর দায়িত্ব আমার। আমি এটা তোমাকে বলতে পারি। সবকিছু দায়িত্ব। তোমার কি ভুল করো সেটা আমি সব জানি। কাউন্সেলিং বলতে পারো এটা একটা পড়ানো। মোটর কি করে ঘোরে, মসফেটে কি, পিএলসি কি করে কাজ করে ইউটিউব অ্যাভেলেবেল। ওইখানে আমি বলে দেওয়ার পর ইউটিউব দেখতে পারো। ইউটিউবে বই পড়তে পারো। বইয়ে আমার কনটেন্টের যা, যা আছে কোনো বইয়ে অত নেই। আমি মেসেঞ্জার রিসার্চ করে যা দিয়েছি, পাওয়ার পয়েন্টে রিসার্চ করেছি, কোনো একটা বই ফলো করে আমি দিইনি। কেন? আমি দেখেছি ছেলেটা যখন এটা ভুল করছে, কি, কি পয়েন্ট দরকার ছেলেটার মনে রাখার। সেটা রিসার্চ করতে টাইম লেগেছে না? কোনো টিচার এটা করতে পারবে না, যতই সে পড়াক। কারণ আমার লক্ষ্য ছিল সিলেকশন নেওয়া। আমি নিজে ফেইলিউর হয়েছি। তোমাদের আমি ফেইলিউর করতে কেন দেবো ভাই? কেন দেবো ভাই? দেখোই না ভরসা করে পাই করতে পারি কিনা। তুমি যখন পরীক্ষায় কোয়েশ্চেনটা করতে হবে কেউ পারছে না। এত বড় চ্যালেঞ্জ করলাম। ফ্রেশার্স ছেলে, আসো, আসো। ৬-৭ মাস পর ৪ মাস ৫ মাস কষ্ট হবে। তারপর আর কষ্ট হবে না। তুমি ভাই প্রতি মাসে এতগুলো বই কেনো, খরচা করতে প্রচুর টাকা লাগবে। তুমি আমাকে ৳৩,০০০ দিচ্ছ ভাই, আমার এতদিন খাটনিটা। আর প্রতি মাসে ৳৩৩৩ দেবে, সেটা আমার মুদিখানা কেনার জন্য। তোমরা আমাকে সাপোর্ট না করলে করবে, নাহলে করবে না। ইন্টারন্যাশনাল টিচারকে সাপোর্ট করো, ফেইলিউর হও। ধন্যবাদ। রাখলাম।